নমস্কার, CNN24 সংবাদে আমি নীলাঞ্জন আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। বারিকনগরে শিশুকে অপহরণের চেষ্টা, চোরের হাত থেকে প্রাণে বাঁচল একটা শিশু। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে নেতাজি চর্চা সমিতির শোভাযাত্রা সহ বিভিন্ন কর্মসূচি। বরাকের উন্নয়নে পৃথক অর্থনৈতিক উন্নয়ন পরিষদের দাবি তুলল বিডিএফ। 3 দিনব্যাপী সিপিআইএম অসম রাজ্য সম্মেলন শুরু। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম জন্ম মহোৎসব সহ ভাঙা সৎসঙ্গ কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী পালন। এবারে সংবাদ বিস্তারিত। বারিকনগরে শিশুকে অপহরণের চেষ্টা, চোরের হাত থেকে প্রাণে বাঁচল একটা শিশু। দেখুন এক বিশেষ রিপোর্ট। রবিবার সন্ধ্যা আনুমানিক 6 ঘটিকার সময় 10 বছর শিশুকে চুরি করে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা টের পেলে পালিয়ে যায় চোর। উদ্ধার করা হয় শিশু। এমন এই শিশু চুরির ঘটনা ঘটেছে সোনার সমষ্টির উত্তর বারিকনগর প্রথম খণ্ডের বাসিন্দা সৈফুদ্দিন লস্করের ছেলে সাবির হুসাইন লস্কর। সাবির নিজের বাড়ি থেকে একটি কাজে নিজের ঘর থেকে একটু সামনে চাচার ঘরে যাওয়ার পথে তারপর উঠোনে পৌঁছতেই চোরের দল সাবিরকে আটকে মুখে কাপড় বেঁধে নিয়ে যাওয়ার চেষ্টা করে। চেঁচামেচি করাতে ভাইকে ডেকে সাবিরের আওয়াজ শুনে দৌড়ে আসেন তার ভাই, চাচা এবং সবাই টের পেয়ে চোরেরা সাবিরকে ফেলে রেখে পালিয়ে যায়। যাওয়ার সময় সাবিরের মাথায় আঘাত করে যায়। বর্তমানে অসুস্থ সে। ব্যুরো রিপোর্ট, CNN24 নিউজ। আমরা ঘরে বুয়াত আসলাম, প্রত্যেকদিন প্রত্যেকদিন বিকাল দিকে আমরা চাচার বাড়ি যাওয়াতাম। চাচার বাড়ি ফতন মুখ আমরা বেশ দূরই না, 2 মিনিটের রাস্তা। 2 মিনিটের ভিতরে রাস্তা মিডিল তারে ঠিকে দরিয়া মাথাত বাড়ি মারছে। বাড়ি মারিয়া ও গিয়ে হে ডাক দিছে, আমরা চাচা শুনছুই। শুনিয়াও সারা চিল্লে বাড়িছেন বাদে তারে ফালাইয়ে কোনবাই বাগিছে। বাদে আমরা মানে দেখছি দৌড়াইয়া সবাই মানে চিল্লানি উল্লানি স্টার্ট হয়ে গেছে। মানে কোনবাই ফালাইয়া বাগিছে আর তারে গিয়া বাইপাসের নগে পাইছে। বাইপাসের নগে গাড়ি লিয়ে গেছে। যে তারে মাথাত বাড়ি মারছে, হে কইছে তার মুখ বান্ধা, জখম হয়ে গেছে, ফুলি গেছে। নেতাজি চর্চা সমিতির এক সভা আজ শিলচরের পেনশনার্স ভবনে বিশিষ্ট শিক্ষাবিদ তথা আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ডক্টর তপোধীর ভট্টাচার্যের পৌরোহিত্যে অনুষ্ঠিত হয়। আগামী 23শে জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের মহানায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সমগ্র দেশের সঙ্গে শিলচরেও এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। দেশের বর্তমান রাজনৈতিক সামাজিক পরিস্থিতিতে নেতাজির চিন্তা, চেতনা, আদর্শ ভীষণভাবে প্রাসঙ্গিক। নেতাজির আদর্শ বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে এই দিনটি পালন করা অত্যন্ত প্রয়োজন। এই উপলক্ষে সমিতির সভাপতি ডক্টর তপোধীর ভট্টাচার্য এক প্রেস বার্তায় জনসাধারণকে সর্বত্রই নেতাজিকে স্মরণ করার আহ্বান জানান। আমাদের কালচক্র ঘুরেই চলেছে এবং সেই নিয়ম অনুযায়ী 23 জানুয়ারিও আসছে। 23 জানুয়ারির তাৎপর্য আমরা সবাই জানি। নেতাজি সুভাষচন্দ্র বসু অঙ্কের হিসেবে তার জন্মদিন একটা সংখ্যায় গিয়ে আমাদের পৌঁছে দেয়। আমি বলবো যে নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের প্রয়োজনের মুহূর্তে আরো বেশি আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমরা আসলে নিজেদেরই মনে করিয়ে দিচ্ছি। তো এই উপলক্ষে আজ পেনশনার্স ভবনে আমরা নেতাজি চর্চা সমিতির পক্ষ থেকে একটি সভায় মিলিত হয়েছিলাম এবং আমরা কিছু কিছু সিদ্ধান্ত নিয়েছি। তো এবার আপনারা সবাই জানেন যে আমরা শুনতে পেয়েছি, জানতে পেরেছি, বলা ভালো, যে নেতাজির একটি নতুন মূর্তি এখানে স্থাপিত হবে। ভালো কথা। তো আশা করছি যে 23 জানুয়ারির মধ্যে তা স্থাপিত হবে নতুন মূর্তি। সম্ভবত আর একটু বৃহত্তর, মানে কায়ার দিক দিয়ে নেতাজি তো বৃহৎ হয়েই আছে, একটু স্থাপিত হবে। তো যদি কোনো কারণে আমরা রামগিরিখাড়ির সেই নেতাজি পয়েন্ট হিসেবে যা পরিচিত, সেখানে যদি মূর্তি আমরা না পাই, তখন আমরা জানি যে এতদিন আমরা যে মূর্তিতে মালা দিয়েছি, সম্মান জানিয়েছি, তা এই মুহূর্তে গান্ধী ভবন চত্বরে স্থানান্তরিত হয়েছে। তো আমরা যথারীতি সকালবেলা আমাদের কর্মসূচি অনুযায়ী আমরা সেখানে যাব, মিছিল করেই যাব এবং গিয়ে
নেতাজির মূর্তি সে রাঙ্গিখাড়িতেই হোক অথবা গান্ধী ভবনে স্থানান্তরিতই হোক, অবস্থা বিশেষত আমরা 22 তারিখে তো বুঝতেই পারবো, সেই অনুযায়ী আমরা সেখানে আমাদের শ্রদ্ধা নিবেদন করব সবার তরফ থেকে। এবং আমরা এই আমন্ত্রণ জানাবো সমস্ত জনসাধারণের সমস্ত অংশের মানুষকে যে আপনারাও এই মহতী অনুষ্ঠানে আপনারা যোগ দিন। এবং আমরা একটা আমাদের যারা আছেন তরুণী যারা কিশোরী তাদের নিয়ে আমরা একটা শোভাযাত্রার মতো করব সকালের দিকে, সম্ভবত সকাল 8টায় তার ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকে তার যাত্রা শুরু করবে এবং নেতাজি মূর্তি ওই যে বললাম যেখানেই থাকুক সেখানে গিয়ে তার সমাপন হবে। আর বিকেলবেলা 5টার সময় যে হিউম্যানিটি ফাউন্ডেশনের যে সভাগর গোপালগঞ্জে সবাই চেনেন আপনারা, সেখানে আমরা একটি সভার আয়োজন করেছি এবং এবার আলোচনার বিষয়বস্তু খুবই আকর্ষণীয় হবে বলে আমরা মনে করছি। যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনীতিতে আজাদ হিন্দ বাহিনীর সর্বাধিনায়ক নেতাজির ভূমিকা তো কাউকে বলতে হবে না, তো এর একটা প্রভাব বিশ্ব রাজনীতিতেই পড়েছিল। এ বিষয়ে আমরা একটা আলোচনা চক্র করব, যে আলোচনা চক্র বিকেল 5টায় গোপালগঞ্জে, তাতে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা তাতে যোগ দিন এবং নেতাজিকে হৃদয়ের মাঝখানে, মননের মাঝখানে স্থাপন করুন। বরাকের উন্নয়নে পৃথক অর্থনৈতিক উন্নয়ন পরিষদের দাবি তুলল বিডিএফ। দেখুন এক বিশেষ রিপোর্ট। বরাকের উন্নয়নের জন্য পৃথক বিভাগ চালু হলেও বাজেট বরাদ্দের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেই। এর জন্য পৃথক অর্থনৈতিক উন্নয়ন পরিষদের দাবি তুলল বিডিএফ। বরাক উপত্যকার উন্নয়নের জন্য পৃথক বিভাগ তৈরির সিদ্ধান্তকে স্বাগত জানালেও এই বিভাগের অর্থ বরাদ্দ কিভাবে হবে তা নিয়ে এবার স্পষ্টীকরণ চাইল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। পাশাপাশি প্রকৃত উন্নয়নের স্বার্থে বরাকের জন্য একটি পৃথক অর্থনৈতিক পরিষদ স্থাপনের দাবি জানালেন বিডিএফ কর্মকর্তারা। বিডিএফ কার্যালয়ে আয়োজিত এক সভা শেষে সংবাদ মাধ্যমের কাছে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন যে উন্নয়নের ক্ষেত্রে বরাক উপত্যকা যে পিছিয়ে আছে তা উপলব্ধি করতে পেরেছেন বলে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে তিনি ধন্যবাদ জানাচ্ছেন। কিন্তু শুধু বিভাগ তৈরি করেই সমস্যার সমাধান হবে না। এই বিভাগের কাজ কি করে হবে এবং উন্নয়নমূলক কাজকর্মের জন্য এই বিভাগকে কিভাবে এবং কতটা অর্থ বরাদ্দ করা হবে তার উপর এর কার্যকারিতা নির্ভর করছে। তিনি জানান যে এই বিষয়গুলি এখনো স্পষ্ট নয়, তাই এইসব ব্যাপারে অবিলম্বে সরকারের পক্ষ থেকে স্পষ্টীকরণের দাবি জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। বরাক উপত্যকার ৪৫ লক্ষ মানুষের উন্নয়নের জন্য আসাম সরকার বরাক উন্নয়ন বিভাগ বলে একটা দপ্তর চালু করেছে। স্বাধীনতার পর এই প্রথম কোন সরকার বরাক উপত্যকার উন্নয়নের জন্য চিন্তাধারা করেছে। এর জন্য আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট থেকে আসাম সরকারকে অভিনন্দন জানাই। বরাক উপত্যকার সমস্ত জনগণও এটা অভিনন্দন জানাচ্ছে। কিন্তু আমাদের একটা প্রশ্ন হয়েছে যে এই দপ্তর খোলার পর এখনো পর্যন্ত কোনো ঘোষণা হয়নি এই দপ্তরের কাজকর্ম কি হবে, যেসব উন্নয়নমূলক কাজ করার প্রস্তুতি নেওয়া হবে সেসব ব্যাপারে অর্থ কোথা থেকে আসবে, এসব ব্যাপারে কিন্তু সরকার এখনো কোনো বক্তব্য রাখেনি। আমরা এর জন্য একটা স্পষ্টীকরণ চাইছি সরকারের কাছে যে সরকার বরাক উন্নয়ন বিভাগে কি কি পদক্ষেপ নিতে চলেছেন, কি কি কার্যসূচি নিতে চলেছেন। আমাদের মনে হয় আমরা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বিভিন্ন জনসাধারণের সঙ্গে কথা বলে দেখেছি, কারণ দীর্ঘদিনের দাবি বরাক ডেভেলপমেন্ট কাউন্সিল, ইকোনমিক ডেভেলপমেন্ট কাউন্সিল বা অর্থনৈতিক উন্নয়ন পরিষদ, এটা যদি একটা খোলা যায় তাহলে বরাক উন্নয়ন বিভাগের এই যে দপ্তরটা খোলা হয়েছে তার সার্থকতা হবে। কারণ অর্থনৈতিক উন্নয়ন ছাড়া বা কেন্দ্রীয় সরকার থেকে যদি অর্থ বরাদ্দ না হয় তাহলে বরাক উন্নয়ন বিভাগে কাজকর্ম করাটা অত্যন্ত অসুবিধা হবে রাজ্য সরকারের,
কেননা রাজ্য সরকার এই পরিমাণে টাকা মানে ঋণ করে এই সরকার এবং জনসাধারণকে পরিচালনা করছেন যে সরকারের পক্ষে বরাক উপত্যকার উন্নয়নের জন্য কিছু করাটা একটু অসুবিধা হতে পারে। সেই জন্য আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যে বরাক সেপারেট ডেভেলপমেন্ট কাউন্সিলটা যদি গঠন করা যায় তাহলে বরাক উপত্যকার উন্নয়নের জন্য আর কোনো বাধা থাকবে না। 3 দিনব্যাপী সিপিআইএম অসম রাজ্য সম্মেলন শুরু হয়েছে। গতকাল 5 ডিসেম্বর থেকে শুরু হয় সম্মেলন, চলবে আগামীকাল 7 ডিসেম্বর বিকেল পর্যন্ত। এই উপলক্ষে গুয়াহাটি শুক্লেশ্বর ঘাটে 10 সহস্রাধিক মানুষের এক বিশাল সমাবেশে প্রকাশ্য সভা অনুষ্ঠিত হয়। প্রকাশ্য সভায় বক্তব্য রাখেন পার্টির পলিট ব্যুরো সদস্য মানিক সরকার এবং নীলোৎপল বসু। বিকেলে পতাকা উত্তোলন করেন বর্ষিয়ান কমিউনিস্ট নেতা কমরেড হেমেন দাস। সম্মেলনে কাছাড় জেলা থেকে 14 জনের প্রতিনিধি ও 55 জনের সদস্য প্রকাশ্য সভায় যোগ দিয়েছেন। শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের 137তম জন্ম মহোৎসব তৎসহ ভাঙ্গা সৎসঙ্গ কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী স্মরণ উৎসব এবং শ্রী শ্রী অবিন্দাদার 25তম জন্মদিবস পালন করা হয়। গত 4 জানুয়ারি শনিবার দুপুর 1 ঘটিকায় ভাঙ্গা কেন্দ্র মন্দির থেকে মাতৃমণ্ডলী কুশিয়ারা নদীতে মঙ্গলঘটের জল ভরা, মাতৃ সম্মেলন, বসে আঁকো প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন হয়। 5 জানুয়ারি উষা কীর্তন, প্রার্থনা, নাম জপ ও প্রণাম সহ সমবেত প্রার্থনা, শ্রী শ্রী অবিন্দাদার জন্মদিবস উপলক্ষে নাম সংকীর্তন, মহাপ্রসাদ বিতরণ ইত্যাদি অনুষ্ঠিত হয়। জয় গুরু। মোবাইল গেমে আসক্ত হয়ে লক্ষাধিক টাকা খুইয়ে শেষমেশ চরমপন্থা বেছে নিল কাঠিগোড়ার এক যুবক। দেখুন এক বিশেষ রিপোর্ট। মোবাইল গেমে আসক্ত হয়ে লক্ষাধিক টাকা খুইয়ে শেষমেশ চরমপন্থা বেছে নিল কাঠিগড়ার এক যুবক। 27 বছরের বিশ্বজিৎ মালাকারের ঝুলন্ত অবস্থায় দেহ উদ্ধার হয়। রবিবার সন্ধ্যায় নিজের ঘরেই তার নিথর দেহ উদ্ধার হয়েছে। বিশ্বজিৎ গত কয়েকদিনের মধ্যে একাধিকবার আত্মহত্যার পথ বেছে নিয়েছিল। অন্যান্য সময় কোনো না কোনোভাবে বেঁচে গেলেও শেষমেশ ঘরের ভেতরেই আত্মহত্যা করেছে সে। সূত্রের খবর, মোবাইল গেমে এতটাই আসক্ত ছিল সে যে প্রায় লক্ষাধিক টাকা খুইয়েছে। ঘটনার খবর জানাজানি হতেই কাটিগড়া থানায় জানানো হয়। কাটিগড়া থানার এসআই স্মিতা গগৈ সরজমিনে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে রাতেই শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে। প্রয়াত বিশ্বজিৎ বিশিষ্ট ব্যবসায়ী বাদল চন্দ্র মালাকারের ছেলে। ব্যুরো রিপোর্ট, CNN 24 নিউজ, শিলচর। ফিরছি একটি বিরতির পর, আপনারা সবাই সঙ্গে থাকুন। এসে গেছে ভিভা ফুড কোর্ট, শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। মিজোরামে গাড়ি দুর্ঘটনায় হত ড্রাইভার রাজেন রায় ওরফে লাড্ডুর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে কিছু আর্থিক সাহায্য প্রদান করলেন শিলচর ট্রাক ড্রাইভার্স অ্যাসোসিয়েশন। রবিবার নতুন কমিটির সভাপতি বাহারুল ইসলাম লস্কর, সাধারণ সম্পাদক আজাদ হোসেন বরভুইয়ার নেতৃত্বে আরও সদস্যরা পালংঘাটে ড্রাইভার রাজেন রায় ওরফে লাড্ডুর বাড়িতে ছুটে যান এবং তার মায়ের সঙ্গে দেখা করে দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে নগদ 15,000 টাকা তুলে দেন। অন্যদিকে ড্রাইভার রাজেন রায় ওরফে লাড্ডুর সঙ্গে আরেকজন ড্রাইভার আহত হয়েছিলেন। প্রতিনিধি দল তার বাড়িতে ছুটে যান এবং কিছু আর্থিক সাহায্য তুলে দেন।
সভাপতি সাহেব আপনি কত দিচ্ছেন? 2020 টাকা আমরা কাছে আমরা ব্যক্তিগতভাবে আমরা বিধায়ক হিসেবে পাওয়া প্রথম বেতন থেকে আজ আইরংমারার রানী রাসমণি ফাউন্ডেশনকে 1,10,000 টাকা দান করলেন বিধায়ক নিহার রঞ্জন দাস। এই সংগঠনের সঙ্গে তার আত্মার সম্পর্ক। এই সংগঠন সমাজের শিক্ষা ও সংস্কৃতির প্রসারে দীর্ঘদিন থেকে কাজ করছে। 1991 সালে তিনি এই সংগঠনটি গড়ে তুলেছিলেন। বিভিন্ন সময় সংগঠনের নাম ও দায়িত্বের পরিবর্তন হয়েছে বলে জানান তিনি। জলমিত্রদের প্রতিবাদে সরগরম হয়ে উঠল শ্রীভূমি শহর। গুরুত্বপূর্ণ দাবি দাওয়ার ভিত্তিতে আজ জনস্বাস্থ্য ও কারিগরি বিভাগ কার্যালয়ের অবস্থান ধর্মঘট পালন করেন জলমিত্ররা। হাতে হাতে প্লেকার্ড নিয়ে স্লোগানে সরগরম করে দেন কার্যালয় চত্বর। জলমিত্রদের পক্ষে বাপ্পন নমশূদ্র সহ অন্যান্যরা ক্ষোভ ব্যক্ত করে মিডিয়ার সামনে উল্লেখ করেন। আমাদের শ্রীভূমি জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসার শ্রমিকের দণ্ডা কর্মসূচির তৎসঙ্গে সঙ্গে সারা আসামের পিএইচই বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিসের কার্যালয়ের দণ্ডা কর্মসূচি চলছে। সেটার মূল কারণ দীর্ঘ কয়েক বছর থেকে আমরা আন্দোলন করে আসছি। বিগত কিছুদিন আগে আমাদের গৌহাটিতে এমডি অফিস তথা চিফ ইঞ্জিনিয়ার অফিসের সামনেও কর্মসূচি আন্দোলন হয়েছে। এটার মূল উদ্দেশ্য বিগত এক মাস আগে আমাদের বিভাগীয় মন্ত্রী শ্রী জয়ন্ত বড়ুয়া মহাশয় ওপেন সভায় প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তোমরা জলমিত্রদের আগামী 1 জানুয়ারির দিন তোমাদের সুখবর আসবে। কিন্তু সেই কথার পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত কোনো সুখবর আসে নাই। মেনে নেওয়া না হয় যে আসাম সরকার তথা বিভাগীয় মন্ত্রী তথা বিভাগীয় সারা আসামের প্রত্যেক এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তথা সাইট ইঞ্জিনিয়ার সম্পূর্ণ বিভাগ দায়ী থাকবে এবং আগামীতে এই সব যে আন্দোলন তার থেকে আরো বৃহত্তর গণতান্ত্রিক বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে এই আশা রাখছি আমি। আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের সাধারণ সভা লালার বিষ্ণুপুরে অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে রবিবার লালার বিষ্ণুপুরস্থিত আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের অস্থায়ী কার্যালয়ে লালার বিশিষ্ট নাগরিক তথা আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের কার্যনির্বাহী সদস্য বারীন্দ্র কুমার রায়ের পৌরোহিত্যে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন বক্তারা এই পরিষদকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিস্তর আলোচনা করেন। এরপর লালায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনের মুখ্য বক্তা আন্তর্জাতিক মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ পরিষদের সর্বভারতীয় সহসভাপতি মনোয়ার হোসেন বরগুইয়া বক্তব্যে সবিশেষ তুলে ধরেন। ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিল তথা ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশনের পৌরোহিত্যে যে বার্ষিক সম্মেলন হয় আমাদের ভারতের রাজধানী নতুন দিল্লিতে, সেই বার্ষিক সম্মেলনে আমাদের বরাকবলির গৌরব আমাদের মঞ্চে উপস্থিত আমার সোহেল আহমদ লস্কর সাহেব, ওনাকে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করা হয়, ন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড। তার সাথে সাথে আমাদের হাইলাকান্দি জেলা ডাইরেক্টর ফয়াজউদ্দিন বরগুইয়া, ওনাকেও ন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ড, বারীন্দ্র কুমারকে ন্যাশনাল প্রাইড অ্যাওয়ার্ড এবং আমাকে রাষ্ট্রীয় গৌরব সম্মান অ্যাওয়ার্ড দিয়ে পুরস্কৃত করা হয়েছে। তার জন্য আমরা খুবই আনন্দিত। আসলে আমাদের উদ্দেশ্য অ্যাওয়ার্ড পাওয়া না, আমাদের উদ্দেশ্য সমাজের প্রতি এগিয়ে যাওয়া, সমাজের উন্নতির দিকে। তো আমাদের সামাজিক কাজকর্ম দেখে আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড ক্রাইম কন্ট্রোল কাউন্সিলের চিফ কমিশনার ডক্টর বিপি সিং তথা ন্যাশনাল অ্যান্টি করাপশন কমিশনের কমিশনার কেতন মোদিজি, ওনারা আমাদের কাজে খুশি হয়ে
যে এই বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত, সেখানে আমাদেরকে পুরস্কার দিয়ে পুরস্কৃত করেছেন। এবং অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে এমন একটা ট্রাস্টের সাথে আমরা জড়িত, যেটা সেই অনুষ্ঠানে খ্যাতনামা হিন্দি সিনেমার নায়িকা বাইতশ্রী মহাশয়া ছিলেন। তো উনার হাত থেকে আমরা পুরস্কার গ্রহণ করেছি। যাই হোক, তো আমি এটাই অনুরোধ করবো সবাইকে, যদি কেউ কিছু না পারে, আমরা যদি রক্তদান করে মানুষকে সাহায্য করি, রক্তদান মহৎদান, রক্তদান যারা রক্তদান করে, আমি মনে করি সৃষ্টিকর্তার পর এই জগতে যদি কোনো মানুষ বা কোনো কিছু হয় যারা রক্তদান করে, তাদেরকে আমি সেই স্থান দেওয়ার জন্য দিতে প্রস্তুত। কালেন ব্লকের ভৈরবপুর জিপির ৯ নম্বর ওয়ার্ডের সরকারি সুযোগ সুবিধা তথা প্রকল্প থেকে বঞ্চিত হওয়ায় সরব হলেন জনগণ অসহায় হয়ে সংবাদ মাধ্যমকে জানান নানান অভিযোগ। ভৈরবপুরে বন্যায় আক্রান্ত হওয়া পরিবারকে আর্থিক সাহায্য করা হয়নি। কাঠিগড়ার মধ্যে ভৈরবপুর জিপি খুবই পিছিয়ে পড়া অঞ্চল এবং বন্যায় আক্রান্ত, রাস্তাঘাটের অভাব রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন তারা গ্রুপ সদস্য আবাস উদ্দিন খাঁর নিকট নথিপত্র জমা দেন, যদিও তাদের ভাগ্যে কিছুই জোটেনি। আজকে এখানে আমার নাম রাজুল হোসেন তালুকদার, ভৈরবপুর পার্ট 2 আমরার বাড়ি। এখানে ৯ নম্বর ওয়ার্ড, আসাব মেম্বার আমরার ওয়ার্ডর। আজকে এখানে শশ মানুষ জড় হয়েছেন যে ফ্লাড ড্যামেজের যে পয়সা আছে, সরকারে একটা অনুদান করছে টুকটাক মানুষের। আমরার ওয়ার্ডও একটা টাকা কোনো মানুষের ঢুকছে না ঢুকার কারণে আজকে এখানে বৈষ্ণব সম্প্রদায়ের মানুষ আছেন, নাথ সম্প্রদায়ের মানুষ আছেন, আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন, এখানে সব জমা হয়েছেন। ও কারণে যে মেম্বারে ডকুমেন্টটা নিয়া দিল বা না দিল ওটা জানার লাগি মাস্টরে আর মেম্বারে ডকুমেন্টটা কিতা করলা আমরা আর কোনো খবরও পাই না। কোনো ফ্লাড ড্যামেজের কোনো খবর পাইছি না বা কোনো পয়সা করিও ঢুকেন না মানুষের। গতিকে ওটা যারা এই ফ্লাড ড্যামেজের উপর লেভেল যারা আধিকারিকরা আছে তারার কাছে জানার লাগি। আর ভবিষ্যতে আমরা একটা মেমোরেন্ডাম লেখিয়া ভিডিও সারটাই দিমু, সব মানুষের দস্তখত করিয়া। এটা আমরা কোনো ক্ষতিপূর্ণ পাইছি না বা ডিসি তো দিমু, মানে উপর লেভেলে যতখানো দেওয়া লাগে অতখানো দিমু। এটা খালি আমরা জানার লাগি যে সবচেয়ে নিচর জায়গা ভৈরবপুর বলতে গোটা কাটিগড়ের মধ্যে সবচেয়ে নিচা জায়গা। এই এরিয়াত প্রায় 6 মাস জল থাকে, আর 6 মাস 7 মাস জল থাকে, আর বাকি 4-5 মাস শুকনা থাকে। কিন্তু ও এরিয়াত কোনো জলের ক্ষতি পয়সা করি কোনো মানুষের জলের ক্ষতি ঢুকে না, আর বার অন্য জায়গার ঢুকে সব জায়গার মানুষে পায়। এটা কিতার লাগি হইল, এরপরে ফ্লাডের সময় মানুষের কষ্ট, গরু বৈশ পালা বিভিন্ন সমস্যা আছে এখানে থাকার কারণেও মানুষের সরকারের কোনো সাহায্য পায় না। গতিকে আপনি কিরকম জানছেন যে ফ্লাডের যে টাকা যে ঢুকে অন্য ওয়ার্ডে দেখছি, আমার প্রতিবেশী যারা ওয়ার্ড আছে সব জায়গা ঢুকছে মানুষের অ্যাকাউন্টে। আপনারা এমনি অভিযোগটা কার কাছে জানাইছিলেন? অভিযোগ তো সবার কাছে, সবার কাছে আমরা জানাইছি, সবার কাছে আমরা কইছি। আমরা আস্তে বেদান আমরা আসছি, কোনো আমরা সান্ত্বনা পাইছি না। আমরা মতন জলা দিব জায়গা খাদ্য করার মাঝে, আমরা মতন জলা দিব জায়গা কোনো ভালো নাই। ওই জায়গার মাঝে আপনি দেখুন ক্ষেত কিছু কোনটা হয়েছে নি, কোনটা নাই, গরু বাছু মাছ কত কষ্ট করছে, কোনো সান্ত্বনা আমরা হয় না সরকারের কাছে। আপনার নাম কি? আমার নাম কসিরুদ্দিন বড়ভূইয়া। এবার এসছে খেলার খবরে। আজ শিলচর জেলা ক্রীড়া সংস্থার পরিচালিত SM দেব স্টেডিয়ামে ফিক্সার ফর সুপার ডিভিশন ক্রিকেট লিগ কাম নকআউট টুর্নামেন্ট ইন্ডিয়া ক্লাবের সাথে ইউনাইটেড ক্লাবের খেলা হয়। এই খেলাতে ইউনাইটেড ক্লাবকে 44 রানে হারিয়ে ইন্ডিয়া ক্লাব জয়ী হয়। আজকের খেলাতে ম্যান অব দ্য ম্যাচ হয় যোগেশ্বর ভূমিজ। আজকের মতো সংবাদ এ পর্যন্তই। নমস্কার।